তাহলে আমাদের মেইনলি হচ্ছে চ্যাপ্টার 1 বায়োলজি শব্দের অর্থ কি? বায়োলজি, বায়ো শব্দের অর্থ জীবিত। এটা একটা কোন ধরনের ওয়ার্ড? দিস ইজ গ্রিক ওয়ার্ড। এটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক শব্দ যার অর্থ বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবীয়। আর লগস মানে হচ্ছে নলেজ। এটা মূলত লগস, দ্যাট মিন্স বায়ো প্লাস লগস, লগস থেকে আসছে। দ্যাট মিন্স জীবীয় প্লাস জ্ঞান। দ্যাট মিন্স যাদের জীবন আছে তাদের সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করব, সেটাকে বলা হয় বায়োলজি। তাহলে এটা কয়টা ব্রাঞ্চ আছে? মানে এটা দুই ভাগে ভাগ করা যায়, বায়োলজিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা ওটা তো শাখা, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান। এই লেখা আছে এখানে, কইটা দুটি শাখা ভাগ করা হয়েছিল। এই যে বলছে যে বহুদিন পর্যন্ত জীব বিজ্ঞান পাঠের সুবিধার জন্য এই দুটি শাখায় ভাগ করা হয়েছিল অনেক আগে। প্রাচীন শাখা দুইটা, একটা বোটানি আর একটা জুলজি। বোটানি মানে কি? উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান, এটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান, দুই ভাগে ভাগ করছি। একটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা প্রাণী বিজ্ঞান। দ্যাট মিন্স এটা উদ্ভিদ নিয়ে আলোচনা করতে, এটা অনেক আগেকার এটা শাখা ছিল, দুই ভাগে ভাগ করছি আমরা, উদ্ভিদ এবং প্রাণী। এবং বহুদিন পর্যন্ত জীববিজ্ঞানের পাঠের সুবিধার জন্য একে দুটি শাখায় ভাগ করছে, একটা বোটানি আর একটা জুলজি। ইন্টারমিডিয়েটে বোটানি হচ্ছে ফার্স্ট পেপারে আর জুলজি হচ্ছে সেকেন্ড পেপারে। মানে বায়োলজির সেকেন্ড পেপারটা বোটানির অন্তর্গত আর জুলজির অন্তর্গত, বোটানিটা হচ্ছে ফার্স্ট পেপারের অন্তর্গত। আর বর্তমানে আমরা এই বায়োলজিকে কয়েকটা শাখায় ভাগ করছি। বায়োলজিকে লেটেস্ট আমরা কয়েকটা শাখায় ভাগ করছি। কিসের উপর ভিত্তি করে? একটা ভৌত শাখা আর একটা ফলিত শাখা। আসেন, এই ম্যাডাম একটু বসতে দেন, ওই যে এখানে একটু বসেন। ওই যে ফ্যানের নিচে, পিছনে মানে কি ফ্যানের নিচে? মাননীয় শেখ হাসিনা আসছে, জননেত্রী। হ্যাঁ, না না, আচ্ছা, জ্ঞানের প্রায় প্রতিটি বিষয়ের অন্তর্ভুক্ত শাখাগুলোকে ভৌত বা মৌলিক বা ফলিত দুই ভাগে ভাগ করা যায়। যত ধরনের মানে সায়েন্সের যত ধরনের শাখা আছে সবগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি? দ্যাট মিন্স থিওরিটিক্যাল কথাবার্তা, দ্যাট মিন্স একটা হলো ফলিত আর একটা। তাহলে বায়োলজিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা বোটানি আর একটা জুলজি। আবার বায়োলজিকে ডিভিশন চলতেছে, আমাদের ডিভিশন চলতেছে 1 থেকে 5 পর্যন্ত শেষ না, আবার রিভিশন চলবে। রিভিশনে পরীক্ষাগুলোতে তাহলে একটা হচ্ছে বায়োলজিকে আবার দুই ভাগে, বা যে কোনো সায়েন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সায়েন্সের যে কোনো শাখাকে বা সায়েন্সটাকে আমরা যে কোনো সাবজেক্টটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তাত্ত্বিক বিষয়, আর একটা ভৌত আর একটা ফলিত। তাহলে ভৌত মানে কি? হোয়াট ইজ ভৌত? ভৌত মানে হচ্ছে ওই সকল সাবজেক্ট বা ওই সকল বিষয়, যে সকল বিষয়ের মধ্যে শুধুমাত্র তাত্ত্বিক বিষয় আলোচনা হবে, মানে শুধু থিওরিটিক্যাল কথাবার্তা হবে, কিন্তু এটার বাস্তবে এটাকে ব্যবহার করে আমরা জীবিকা নির্বাহ করতে পারবো না। এটাকে বলা হয় ভৌত অন্তর্গত। জীববিজ্ঞানেরও থাকবে, তাহলে ভৌত জীববিজ্ঞান থাকবে আর একটা ফলিত জীববিজ্ঞান। তাহলে জীববিজ্ঞানকে আমরা আগেকার মানুষ দুই ভাগে ভাগ করতে, একটা বোটানি আর একটা জুলজি। আবার যে কোনো সায়েন্সকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে, একটা ভৌত আর একটা ফলিত। তাহলে ভৌত জীববিজ্ঞান কোনটা? তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাত্ত্বিক বিষয় কি তাহলে? হোয়াট ইজ তাত্ত্বিক বিষয়? তাত্ত্বিক বিষয় হচ্ছে শুধুমাত্র মানে ডিসকাশন, শুধুমাত্র মানে বর্ণনা, ডেসক্রিপশন, এটা কেমন, এটা কি হয়, এরকম আলোচনা, এটাকে বলা হয় ভৌত। হ্যাঁ, গবেষণা হতে পারে, কিন্তু এটা আমাদের বাস্তব জীবনে এদের কোনো অত বেশি ভূমিকা নাই। বা আমরা বাস্তব জীবনে যে জিনিসপত্রগুলো লাগে এগুলো আমাদের এই ভৌত থেকে আসে না, শুধুমাত্র আমরা বিষয়গুলো বুঝতে পারি। আবার এই ভৌত বিষয়গুলো ব্যবহার করে আমরা ফলিত বিষয় আমরা বের করে নিয়ে আসি। তাহলে ভৌত বিষয় হচ্ছে এটা মূলত তাত্ত্বিক,
তাত্ত্বিক বানান কি? তাত্ত্বিক বিষয় আলোচিত হয়। আলোচিত হয়। ভৌত জীববিজ্ঞানে মেইনলি হচ্ছে তাত্ত্বিক বিষয় আলোচিত হবে। আর ফলিত জীববিজ্ঞানে কি আলোচিত হবে? প্রায়োগিক বিষয়, মানে যেটা এটাকে ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটাকে কাজে লাগাতে পারবো। এটাকে হচ্ছে প্রায়োগিক বিষয় আলোচিত হয়। আলোচিত হয়। একটা হচ্ছে তাত্ত্বিক বিষয় আলোচিত হয়, এটা প্রায়োগিক বিষয় আলোচিত হয়। তাহলে ভৌত জীববিজ্ঞানের কি কি অংশ আছে? ভৌত জীববিজ্ঞানের মধ্যে শাখা, ভৌত জীববিজ্ঞানের অনেকগুলো শাখা আছে। তাহলে কি কি থাকবে? যেমন মরফোলজি, এক নম্বর হচ্ছে মরফোলজি। মরফোলজি মানে কি? বাংলায় বলে অঙ্গ সংস্থা। অঙ্গ সংস্থা, দ্যাট মিন্স একটা প্রাণী অথবা উদ্ভিদ তার বাহ্যিক গঠন অথবা অন্তর্গঠন নিয়ে আলোচনা করবে। তার আকার কেমন, কতটুকু হাইট, তার হাত আছে, পা আছে, নখ আছে, চোখ আছে, কোথায় কি আছে, এগুলো নিয়ে আলোচনা করবে। দিস ইজ মরফোলজি। তাহলে এই মরফোলজি আবার দুই ধরনের হতে পারে, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। দেহের ভেতরকার গঠন নিয়ে আলোচনা হতে পারে অথবা দেহের বাইরের অংশ নিয়ে আলোচনা হতে পারে। এর ভেতরের অংশ নিয়ে আলোচনা করলে সেটাকে কি বলে? ইন্টারনাল মরফোলজি বা বাংলা কি বলে এটাকে? অঙ্গ সংস্থান। আর একটা এক্সটার্নাল মানে হচ্ছে বহি অঙ্গ সংস্থান। এই ইন্টারনাল মরফোলজিকে অনেক সময় অ্যানাটমি বলে। এখানকার ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে। এখানে যে বইয়ের মধ্যে ইংলিশ টার্মগুলো লেখা আছে এগুলা মাস্ট পড়তে হবে, কারণ কোশ্চেন যখন আসবে তখন অঙ্গ সংস্থা না দিয়ে বলতে পারে মরফোলজি কি, এটা বলতে হবে। এই ইন্টারনাল মরফোলজিকে আমরা এটাকে আরেকটা নাম দেওয়া হয়, সেটার নাম কি? অ্যানাটমি। ইন্টারনাল মরফোলজিকে অ্যানাটমিও বলা হয়। আর এক্সটার্নাল মরফোলজি হচ্ছে বহি অঙ্গ সংস্থা। এটা হচ্ছে অঙ্গ সংস্থা, এটা হচ্ছে বহি অঙ্গ সংস্থা। মরফোলজি গেল। তাহলে এটা কি নিয়ে আলোচনা করবে? এটা মেইনলি হচ্ছে গঠন, জীবদেহের গঠন, আকার আকৃতি নিয়ে আলোচিত হয়। এটা মেইনলি হচ্ছে জীবের আকার আকৃতি গঠন নিয়ে আলোচিত হয়। গঠন নিয়ে আলোচিত হয়। মানে মেইনলি স্ট্রাকচার, মানে তার সাইজ কেমন, দেখতে কেমন, এগুলো নিয়ে আলোচনা করব। এই যেগুলো পড়াচ্ছি এগুলো লাস্টে আমি জিজ্ঞেস করব, মুখস্থ পড়া দিতে হবে। এখানে পড়া শেষ হয়ে যাবে। বায়োলজি তো ক্লাস রেগুলারলি করলে ক্লাসের মধ্যে পড়া শেষ। বাসায় গিয়ে স্টার দশা দেখবেন। মরফোলজি, একটা হচ্ছে মরফোলজি, আর একটা তাহলে আরেকটা বলতে পারি ট্যাক্সোনমি। এটা হচ্ছে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। ট্যাক্সোনমি, দ্যাট মিন্স ওই যে আমরা জানি টোটাল 5টা কিংডম আছে পৃথিবীতে। যত ধরনের উদ্ভিদ এবং প্রাণী আছে সবগুলোকে 5টা ভাগে ভাগ করছি। এই 5টার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, অনেক ডিভিশন আছে। এই ডিভিশন নিয়ে আলোচনা করা হয় যে সাবজেক্ট, দিস ইজ কল্ড ট্যাক্সোনমি। দ্যাট মিন্স এটা জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচিত হয়। ট্যাক্সোনমি মেইনলি হচ্ছে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করতে। এখানে অবশ্যই মনে রাখতে হবে ক্যারোলাস লিনিয়াস
is the father of taxonomy. Carolus Linnaeus. Sir, why quit taxonomy বানান? Carolus Nomi Linnaeus taxonomy জনক। তাহলে taxonomy জনক কে? Carolus Linnaeus, father of taxonomy। তারপরে আমাদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে মরফোলজি গেল, ট্যাক্সোনমি গেল, তারপরে এন্ডোক্রাইনোলজি। না স্যার, ফিজিও। আচ্ছা সমস্যা নাই, আমরা সবই বলবো। এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোন নিয়ে আলোচনা করে, বা বাংলায় যদি বলে অন্তঃক্ষরা বিদ্যা। অন্তঃক্ষরা বিদ্যা। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ, হরমোন এর ক্ষরণ কাজ নিয়ে আলোচনা। বিভিন্ন ধরনের হরমোন এবং হরমোনের কাজ আলোচনা। তাহলে এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে অন্তঃক্ষরা বিদ্যা, দ্যাট মিন্স বিভিন্ন হরমোন এবং হরমোনের কাজ এবং এ নিয়ে আলোচনা করবে। এটা হচ্ছে দিস ইজ কল্ড এন্ডোক্রাইনোলজি। তাহলে হরমোন কি? হোয়াট ইজ হরমোন? হরমোন স্টার্ট দিয়ে লেখেন। লেখেন যে সকল জৈব রাসায়নিক পদার্থ, যে সকল জৈব রাসায়নিক পদার্থ নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে, নালীবিহীন যে সকল জৈব রাসায়নিক পদার্থ নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে, নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, রক্তের মাধ্যমে নালীবিহীন গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এবং নির্দিষ্ট কোষে কাজ করে, নির্দিষ্ট কোষে কাজ করে, রক্তের মাধ্যমে পরিবাহিত হয় এবং নির্দিষ্ট কোষে কাজ করে, তাদেরকে হরমোন বলে। নির্দিষ্ট কোষে কাজ করে তাদেরকে হরমোন বলে। তাহলে হরমোন নিয়ে যেটা, দ্যাট মিন্স আমাদের যে কোষ থেকে তৈরি হচ্ছে হরমোনগুলো, এদের জন্য কোনো নালী থাকে না। যেখানে তৈরি হচ্ছে এখানে এই কোষগুলো থেকে হরমোন তৈরি হয়ে এটা রক্তের মাধ্যমে গিয়ে নির্দিষ্ট টার্গেট কোষে গিয়ে কাজ করে। আচ্ছা, আরেকটা স্টার দিয়ে লেখেন। দেখেন যে সকল জৈব রাসায়নিক পদার্থ নালীযুক্ত গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী কোষে কাজ করে, তাদেরকে এনজাইম বলে। দূরবর্তী কোষে কাজ করবে, তাদেরকে এনজাইম। তাহলে একটা হচ্ছে কি হরমোন আর একটা এনজাইম। তাহলে হরমোন আর এনজাইমের মধ্যে পার্থক্যটা হচ্ছে একটা নালীযুক্ত কোষ থেকে বের হবে, গ্রন্থি থেকে বের হবে, আর একটা নালীবিহীন গ্রন্থি থেকে বের হবে। আর হরমোন খুব আস্তে আস্তে কাজ করে আর এনজাইম খুব দ্রুত কাজ করে। মানে আমি লম্বা যে হয়েছি, একদিনে লম্বা হয়েছি, এর হরমোনের কারণে হয়েছি।
কিন্তু আমি ভাত খাইলাম, এটা পরিপাক হয়ে গেল, কয়েক ঘন্টার মধ্যে পরিপাক হয়ে যাচ্ছে। দিস ইজ ডিউ টু এনজাইম, এনজাইমের জন্য হচ্ছে। তাহলে এন্ডোক্রাইনোলজি যেটা হরমোন এবং এর কাজ এবং ক্ষরণ নিয়ে কাজ করবে, দিস ইজ কল্ড এন্ডোক্রাইনোলজি। আচ্ছা, তারপরে আর কি কি ব্রাঞ্চ আছে একটা বলেন? হিস্টোলজি, খুব ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ। হিস্টোলজি মানে টিস্যু নিয়ে আলোচনা হবে। হিস্টোলজি, হিস্টোলজি দ্যাট মিন্স টিস্যু, টিস্যু, টিস্যুর গঠন, টিস্যুর গঠন, বিন্যাস, কার্যাবলী নিয়ে আলোচিত হয়। কার্যাবলী আলোচিত হয়। এটাকে হিস্টোলজি বলে। টিস্যু কাকে বলে? হোয়াট ইজ টিস্যু? তাহলে আমাকে জানতে হবে যে টিস্যু কি। হ্যাঁ, হয় নাই। লেখেন টিস্যু, স্টার দিয়ে লেখেন টিস্যু কি। টিস্যু লেখেন যে একই ধরনের কোষ, কোষগুচ্ছ, একই ধরনের কোষগুচ্ছ উৎস আকার আকৃতিতে একই রকম হলে, উৎস আকার আকৃতিতে একই রকম হলে, উৎস কমা আকার আকৃতিতে একই রকম হলে এবং একই রকম কাজ করলে, একই রকম কাজ করলে, একই রকম হলে এবং একই রকম কাজ করলে তাদেরকে টিস্যু বলে। এই কোষগুলো গুচ্ছকে কি বলে? টিস্যু। আমরা অবশ্য নেক্সট চ্যাপ্টার 2-তে আমরা পড়বো এই টিস্যু নিয়ে সব ডিটেলস করা হবে। তাহলে টিস্যু নিয়ে যেটা আলোচনা করবে, দিস ইজ কল্ড হিস্টোলজি। তাহলে ইকোলজি, ইকো, ইসিএইচও না, ইকোলজি বানান কি? ইসিএইচও, ইসিও এলওজি হয়, ইকোলজি বা বাস্তুবিদ্যা, ইকোলজি। তাহলে ইকোলজিটা কি আমরা জানি, আমরা অবশ্য ক্লাস 7-8 মনে হয় পড়ে আসছি না, ইকোসিস্টেম বা বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র। জীবের জীব এবং জড়ের মধ্যে আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে। জীব ও জড়ের সম্পর্ক নিয়ে আলোচিত হয়। জীব আর জড়ের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করবে, দিস ইজ কল্ড ইকোলজি। হিস্টোলজি, ইকোলজি, তারপর হচ্ছে ইভলিউশন, ইভলিউশন বা বিবর্তন। বিবর্তন নিয়ে আলোচনা করবে। বিবর্তন কি? যে পৃথিবীতে জীবের আবির্ভাব এবং পরিবর্তন নিয়ে আলোচনা করবে। পৃথিবীতে জীবের আবির্ভাব ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করে। তাহলে ইভলিউশন মেইনলি হচ্ছে পৃথিবীতে কিভাবে প্রাণীর জন্ম হইল, সেখান থেকে আস্তে আস্তে উন্নততর কিছু বৈশিষ্ট্য অর্জন করলো, এটা নিয়ে আলোচনা করবে। না, বানর থেকে তো বলে নাই, কেউ বলে নাই, কিন্তু সৃষ্টিকর্তার তো একটা সিস্টেম আছে, সে হঠাৎ করে কোনো কিছু করে না, এটা তার মধ্যে একটা কারণ দিয়ে রাখে। যে পৃথিবীতে মাটি থেকে যে মানুষ বানাচ্ছে, তো আমাদের ছোট ছোট আমাদের ধারণা হচ্ছে কি অনেকগুলো থিসিস আছে বিজ্ঞানের,
যে ধারণাগুলো হয় এদেরকে থিসিস বলে বা এদেরকে কি বলে থিওরি বলে। থিওরি মানে কি ধারণা, থিওরিগুলো চেঞ্জ হয়, এক বিজ্ঞানী একটা বলে আবার আরেক বিজ্ঞানী এটাকে অন্যটা বলে। তো সবচেয়ে গ্রহণযোগ্য যে ধারণা সেটা হচ্ছে পৃথিবীতে এক সময় আমরা মহাবিস্ফোরণ হয়, আমরা জানি তাই না? মহাবিস্ফোরণ হওয়ার পরে কি হয়, পৃথিবী অনেক উত্তপ্ত ছিল, মহাবিশ্ব উত্তপ্ত ছিল, আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে এবং এক পর্যায়ে ঠান্ডা হতে হতে অনেক সময় লাগে। হওয়ার পর তারপরে পৃথিবীতে তখন কোনো অক্সিজেন গ্যাস ছিল না। এই অক্সিজেন গ্যাস যখন ছিল না তখন কি করছে, তখন এর মধ্যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড ছিল, অ্যামোনিয়া ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, তারা কম্বিনেশন করে তারা তৈরি করছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড পরবর্তীতে প্রোটিন তৈরি করছে, আর অ্যামাইনো অ্যাসিড আর প্রোটিন মিলে তৈরি হয়েছে প্রোভাইরাস। সেখান থেকে তৈরি হয়েছে আদিকোষ, আদিকোষ থেকে তৈরি হয়েছে প্রকৃত কোষ। আর প্রকৃত কোষের মধ্যে কিছু মাইটোকন্ড্রিয়া ঢুকে গেছে এবং কিছু প্লাস্টিক ঢুকে গেছে, তখন সেটা একদম পরিপূর্ণ সম্পূর্ণ একটা কোষে কনভার্ট হয়েছে। এবং প্লাস্টিক যেহেতু ঢুকে গেছে, প্লাস্টিকের কাজ কি, অক্সিজেন তৈরি করবে এবং সালোক সংশ্লেষণ করবে। তো অক্সিজেন এখন বাতাসের মধ্যে প্রচুর অক্সিজেন আসছে, যখন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন যখন আসছে তখন অন্যান্য প্রাণীর যারা অক্সিজেনের উপর নির্ভর করে জন্মগ্রহণ করে বা বেঁচে থাকে তাদের আবির্ভাব হয়েছে। তো এটা একটা ধারণা, এটাও কিন্তু ইভলিউশনের মধ্যে আসবে। তারপরে সাইটোলজি, সাইটোলজি, সাইটোলজি মানে হচ্ছে কোষবিদ্যা, কোষবিদ্যা। তাহলে এটা মূলত কোষের গঠন, গঠন, বৃদ্ধি, কার্যাবলী, বিভাজন, বিভাজন নিয়ে আলোচনা করে। তাহলে কোষটা কেমন, কোষের বৃদ্ধি কিভাবে হয়, সেল ডিভিশন, তারপর হচ্ছে এদের মধ্যে কি কি ফাংশন হয়, এর টাইপস গুলো আসবে, কি কি ধরনের কোষ আছে। তাহলে এটাকে কি বলে, দিস ইজ কল্ড সাইটোলজি। কোষ নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষ কয় ধরনের, কি বলে, কি কি, প্রকৃত কোষ আর একটা আদি কোষ, তাই না? আদি কোষ আর একটা প্রকৃত কোষ, এটা প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক। তো এগুলো সব এই সাইটোলজির মধ্যে আসবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট একটা বাদ পড়ছে, যেটা ফিজিওলজি। ফিজিওলজি, ফিজিওলজি শারীরতত্ত্ববিদ্যা, শারীরতত্ত্ববিদ্যা। দ্যাট মিনস শারীরতত্ত্ববিদ্যা মানে হচ্ছে আমাদের দেহের মধ্যে যে কাজগুলো হচ্ছে, দেহের মধ্যে যত কাজ হয় এই সব কাজ নিয়ে আলোচনা করবে। দিস ইজ কল্ড ফিজিওলজি। দেহে যাবতীয় কার্যাবলী, জৈবিক কার্যাবলী, কার্যাবলী যেমন হচ্ছে কি কি আছে, শ্বসন, শ্বসন, সালোক সংশ্লেষণ, তারপরে হচ্ছে সংবহন, এগুলো নিয়ে আলোচনা হয়, নিয়ে আলোচনা হয়। তাহলে কি কি নিয়ে আলোচনা করবে, দেহের মধ্যে শারীরতত্ত্ব মানে কি, দেহের মধ্যে যত কাজ হয়, অল ফাংশন আর ইনক্লুডেড ইন ফিজিওলজি। ফিজিওলজি মানে দেহের মধ্যে যা হচ্ছে, একজনে ঘুষি মারলাম, ঘুষি মারার জন্য যে মেকানিজম এখানে কাজ করছে সবকিছু কোথায় আসবে, ফিজিওলজি অন্তর্গত। তারপর হচ্ছে আমাদের শ্বসন হচ্ছে, শক্তি পাচ্ছি, সালোক সংশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস, সালোক সংশ্লেষণ, এগুলো সব ফিজিওলজি অন্তর্গত। সংবহন মানে সার্কুলেশন, হ্যাঁ, সংবহন, সংবহন মানে কি, রক্ত সংবহন যন্ত্র, বিভিন্ন ধরনের রক্ত সংবহন আছে। আরেকটা সংবহন যন্ত্রের নাম কি বলেন তো? হ্যাঁ, রেচন আছে, রেচন ইম্পর্টেন্ট একটা কাজ, রেচন। তারপর অনেক আছে, প্রজনন এর মধ্যে আসবে, পরিপাক এর মধ্যে, যত দেহের মধ্যে যত কাজ হয় সব এর মধ্যে আসবে, ফিজিওলজি। আচ্ছা, তারপর আর কি আছে, আর কি পয়েন্ট আছে, এমব্রায়োলজি। এমব্রায়োলজি মানে ভ্রূণের গঠন, ভ্রূণ নিয়ে আলোচনা করবে। দিস ইজ কল্ড এমব্রায়োলজি, ভ্রূণবিদ্যা। হ্যাঁ, ভ্রূণবিদ্যা। তাহলে ভ্রূণবিদ্যা হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজির মধ্যে কি কি আসবে, এর মধ্যে মানে ভ্রূণের বিকাশ, উৎপত্তি, জাইগোট তৈরি,
সেখান থেকে একটা পরিপূর্ণ মানুষ তৈরি হচ্ছে একটা নির্দিষ্ট কোষ থেকে প্রজননে। তাহলে এটা হচ্ছে ভ্রূণবিদ্যা। তাহলে ভ্রূণের উৎপত্তি, বিকাশ, জাইগোট তৈরি, তারপরে আর কি আসবে? তারপর হচ্ছে গিয়া আর কি? জাইগোট জননকোষ থেকে সৃষ্টি, এগুলো সব আসবে এই ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজির মধ্যে আসবে। এগুলো কিন্তু খুব জটিল একটা প্রসেস। এমব্রায়োলজি অনেক মাথা নষ্ট করা একটা প্রসেস। অনেক কিছু হয় এর মধ্যে। একটা কোষ থেকে একটা মানুষ হচ্ছে, এখানে অনেক জটিল প্রসেসের মাধ্যমে একটা মানুষ তৈরি হয়। তাহলে ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি, এটার কথা হচ্ছে। আর কিছু আছে জেনেটিক্স। জেনেটিক্স কি নিয়ে আলোচনা করবে? জিন, বংশগতি। জীবের বংশ, বংশগতিবিদ্যা বা বংশগতিবিদ্যা। দ্যাট মিন্স জিন, জীবের বংশগতি মানে কি? মানে একটা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিভিন্ন বৈশিষ্ট্য যে পরিবাহিত হয় তাকে বলা হয় বংশগতি। তারপরে হচ্ছে বংশগতীয় রোগ আলোচনা হবে। বংশগতীয় রোগ এগুলো নিয়ে আলোচনা হয়। নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবে। জেনেটিক্সের মধ্যে বংশ। এখানে কিন্তু মনে রাখতে হবে একটা বিষয়, জেনেটিক্স অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুটো কিন্তু আলাদা। এটা হচ্ছে জেনেটিক্স যেটা হচ্ছে আমাদের ভৌত জীববিজ্ঞানের অন্তর্গত, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে প্রায়োগিক বা ফলিত জীববিজ্ঞানের অন্তর্গত। এর স্টার দিয়ে লেখেন, এই কথা মনে রাখতে হবে। জেনেটিক মেন্ডেল, গ্রেগর জন মেন্ডেল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ এটা অবশ্যই স্টার দিয়ে লিখতে পারেন, যে আগে লিখে নেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফলিত জীববিজ্ঞানের অন্তর্গত। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আরটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এটা হচ্ছে জেনেটিক্সের জনক। Who is the father of genetics? গ্রেগর জোহান মেন্ডেল। জেনেটিক্স এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আলাদা বিষয়, এটা মনে রাখতে হবে। গ্রেগর জোহান মেন্ডেল এটা জেনেটিক্সের জনক। এই সবগুলা মনে এখনই পড়া দিবেন, যাওয়ার সময় পড়া দিয়ে যাবেন। যারা পড়া দিতে পারবে তাদের ছুটি। ক্লাসের মধ্যে কনসেন্ট্রেশন দিতে হবে, মনোযোগ অন্য জায়গায় দেওয়া যাবে না, অন্য কাউকে ধার দেওয়া যাবে না। আর কি আছে আমাদের? আচ্ছা, এটা হচ্ছে আমাদের। আর কিছু আছে? বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফিটা কি? জীব ভূগোল। বাংলায় কিছু লিখছে এটা? পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক That means সীমারেখা। ভূগোল। জীব ভূগোল মানে কিছু কিছু প্রাণী আছে নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে, আর কিছু কিছু প্রাণী আছে অন্য নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায়, শুধু স্পেসিফিক জায়গার মধ্যে পাওয়া যায়, বা তাদের ব্যাপ্তি কোন কোন জায়গায় কোন কোন প্রাণী অবস্থান করে এগুলো নিয়ে আলোচনা করবে। এবং তাদের রেখা, ভৌগোলিক রেখা কোথায় আছে। বাংলাদেশে কি পেঙ্গুইন আছে? বাংলাদেশে কি ক্যাঙ্গারু আছে? নাই। এগুলো সব অস্ট্রেলিয়াতে আছে, তাই না? তো অস্ট্রেলিয়ার ওই জায়গার মধ্যে মানে ক্যাঙ্গারু আছে, পেঙ্গুইন আছে কানাডাতে, ফিনল্যান্ডে আছে, আইসল্যান্ডে আছে। তো জিওগ্রাফি, বায়োজিওগ্রাফি কি নিয়ে আলোচনা করবে?
বিভিন্ন ভৌগোলিক রেখা। এটা কি লিখছে, কথাটা কি লিখছে? এটাই লিখছে ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃত এবং অভিযোজন সম্পর্কে আলোচনা ভৌগোলিক ভৌগোলিক সীমারেখায় ভৌগোলিক সীমারেখায় সীমারেখায় জীবের বিস্তৃতি জীবের বিস্তৃতি এবং অভিযোজন সম্পর্কে এত লাগবে না। স্যার অভিযোজন কি? অ্যাডাপ্টেশন মানে কোন একটা পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ায় নেওয়া, এটাকে অভিযোজন বলে। জীবের ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, এবং অভিযোজন সম্পর্কে আচ্ছা, ঠিক আছে, এবং অভিযোজন অভিযোজন নিয়ে আলোচনা। অভিযোজন কি? What is adaptation? মানে কোন একটা পরিবেশের সাথে নিজে খাপ খাওয়ায় নেয়। যেমন কোন একটা কুকুর নর্মালি আমাদের নর্মাল পরিবেশের মধ্যে থাকলে তার মধ্যে কিন্তু হিংস্র বৈশিষ্ট্য আসবে না, কিন্তু সে যদি জঙ্গলে থাকে অনেক দিন ধরে থাকে তাহলে দেখবেন যে মানুষ দেখলে কামড়ানো শুরু করবে, তার মাঝখানে ওই ধরনের বৈশিষ্ট্য আছে, জন্তু জানোয়ারের মধ্যে আসবে। হ্যাঁ হবে তো, চিড়িয়াখানায় থাকলে ও যদি জন্মের পরে আমাদের মতো অবস্থায় যদি থাকে বা আমাদের সাথে যদি থাকে, অনেক বিড়াল আছে তো বা অনেক কুকুর আছে, পোষা কুকুর আছে না, এদের মাঝে এটা অ্যাডাপ্টেশন হয়। অনেক মানুষও যদি কোনো একটা মানুষ তার জীবদ্দশা কোনো মানুষের দেখে নাই, ছবি দেখে নাই বা কোনো কিছু দেখে নাই, সে কিন্তু কথা বলতে পারবে না। আর সেখানে হচ্ছে সে যখন কোনো মানুষ দেখবে তখন তার মানে সে মানে অন্যরকম তার বৈশিষ্ট্য, সাইকোলজিক্যাল ডিজিজ হবে। ইয়ার দেখেন না সিআইডিতে, দেখেন না এরকম ছোটবেলাতে সিআইডি যখন দেখতাম তখন হঠাৎ করে ওই কোথাও অন্য ইয়ের মধ্যে তার বৈশিষ্ট্য আছে, কোথাও গিয়ে হারিয়ে গেছে এবং মানুষ খাওয়া শুরু করছে, মানুষে খাওয়া শুরু করছে। অনেক আইসোলেটেড আইল্যান্ড আছে থাকে এটা মৃত জীববিজ্ঞান। আরটা আমরা এখন বলবো ফলিত জীববিজ্ঞানের অন্তর্গত কি কি আছে। ফলিত জীববিজ্ঞানের মধ্যে কি কি আসবে? একটা হচ্ছে প্যালিওন্টোলজি, অবশ্যই মনে রাখতে হবে। PALAEON প্যালিওন্টোলজি, TOLOGY। প্যালিওন্টোলজি মানে কি? জীবাশ্ম বিদ্যা। জীবাশ্ম বিদ্যা প্রাগৈতিহাসিক জীবের বিস্তৃতি এবং তাদের অবস্থান নিয়ে আলোচনা করবে, তারা কিভাবে ধ্বংস হয়েছে। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং তাদের জীবাশ্ম নিয়ে আলোচনা করবে। ডাইনোসর মারা গেছে, প্রাগ বয়কার স্যার ওইকার ওইকার হ্যাঁ প্রাগৈতিক হাসিক আশিক জীবের বিবরণ স্যার তিক নাই তিক ক নাই প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক হাসিক যুগের বা জীবের জীবাশ্ম নিয়ে আলোচনা করবে। জীবাশ্ম এবং এদের জীবাশ্ম আর কি বিবরণ। জীবাশ্ম বা ফসল নিয়ে আলোচনা করবে। হ্যাঁ, দ্যাট মিন্স অনেক আগে কোনো একটা প্রাণী মারা গেছে, কিন্তু হ্যাঁ তাদের হাড়গোড় থেকে আমরা কার্বন ডেটিং করব, কার্বন থেকে বের করব যে আসলে সে কত বছর আগে মারা গেছে। হ্যাঁ, কার্বন কত 14, কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে, তাই না? কার্বন ডেটিং করা হয় কার্বন 14 আইসোটোপ দিয়ে। প্রাগৈতিহাসিক জীবের জীবাশ্ম এবং এদের বিবরণে আলোচনা করবে। দিস ইজ কল্ড প্যালিওন্টোলজি, জীবাশ্ম বিদ্যা নিয়ে আলোচনা করবে। প্যালিওন্টোলজি বা জীবাশ্ম বিদ্যা। বায়োস্ট্যাটিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিক্স লিখছে TICS, স্ট্যাটিক্স বা বাংলা কি বলে এটা রে?
পরিসংখ্যান, জীব পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। জীব পরিসংখ্যান, পরিসংখ্যান মানে হচ্ছে জীবের হিসাব করবে। মানে সুন্দরবনে কয়টা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কোনটা মানে অকেজ হয়ে যাচ্ছে, কোনটা হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোনটা কোন প্রাণী উদ্ভিদ মারা যাচ্ছে, বা এদের ডেডলাইন, এগুলো সব হিসাব নিকাশ সব কিছু আলোচনা করবে পরিসংখ্যান বা জীব পরিসংখ্যান। তাহলে এটা কি কি নিয়ে আলোচনা করে? আলোচনা করে জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান লেখা। জীবের পরিসংখ্যান, পরিসংখ্যান নিয়ে আলোচনা। সুন্দরবনে যে কতগুলা আছে, এটা কিভাবে নির্ণয় করছে? একটা প্রসেস আছে। কতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে, এটা মানে ফুট মানে পায়ের ছাপ দেখে বের করে। পায়ের ছাপ কতগুলো আছে বা এরকম যদি তারা পায়ের ছাপ দেখে হিসাব করে দেয়। মানুষের মানুষের তো আদমশুমারি হয়, আর এখন তো আরো অত্যাধুনিক হয়ে গেছে। জন্মের পরে আমাদের করতে হয়, জন্ম সনদ করা লাগে, সেখান থেকে করা যায়। বায়োস্ট্যাটিক্স বা পরিসংখ্যান বা জীবের পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়। তারপরে কি আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, খুব ইম্পর্টেন্ট। ENGINEERING, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু আমাদের বইয়ে আছে, পুরো একটা চ্যাপ্টারই আছে। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে টোটাল একটা চ্যাপ্টার না, এই বই আছে, এই বই আছে, ইন্টারমিডিয়েটে আছে, এবং এটা সাবজেক্টই আছে একটা খুব, হ্যাঁ খুব ভালো একটা সাবজেক্ট। কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং পুরোটাই হচ্ছে লাস্টে একদম জীব প্রযুক্তি ওখানে আছে। বাংলাদেশে ইনস্টিটিউশন আছে মনে হয়, আছে আছে মনে হয়, কিন্তু ওইরকম করে নাই ইনস্টিটিউশন মানে। হ্যাঁ হ্যাঁ এরকম তো পারবে। মাইক্রোবায়োলজি যারা পড়ে মানে একজনে তো আর পারে না, এটা হচ্ছে অনেক টিম লাগে। বুঝছো, একটা জিনিস করতে গেলে অনেক বিষয়গুলো সব কম্বিনেশন করে একটা ভ্যাকসিন তৈরি করা যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সে মূলত করবে বিভিন্ন ধরনের ভ্যাকসিন তৈরি করা, বিভিন্ন ইনসুলিন তৈরি করা, ফার্মাসিউটিক্যাল বিভিন্ন ওষুধ তৈরি করা, তারপর হচ্ছে বিভিন্ন নতুন উদ্ভিদ তৈরি করা, নতুন প্রজাতির কোনো কিছু তৈরি করা, এটা নিয়ে আলোচনা করবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এটা বাংলা কি বলে? জীব মানে জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি, হ্যাঁ, জিনগত পরিবর্তন করে নতুন প্রজাতি উদ্ভাবন। ও আচ্ছা, একটা লোক আরেকটা লাগে, একটা জিনগত হাইব্রিড পরিবর্তন করে নতুন প্রজাতি উৎপাদন নিয়ে আলোচনা। পাখির সাথে মুরগি লাগাই। না না না, সব ঠিক হচ্ছে। মনে করেন যে এখন জোনাকি মিটমিট করে একটা এনজাইমের জন্য, নাম হচ্ছে লুসিফেরিন। এই এনজাইমের জন্য যে জিন আছে, এই জিনটা দিছে কাকে? আসসালামু আলাইকুম, ভালো আছেন?